আমার বান্ধবীর চাচার সাথে আজকে আমার বিয়ে হচ্ছে। পর্ব 23। সকালের রোদটা তখনও পুরোপুরি জেগে ওঠেনি, কিন্তু শহর জেগে গেছে অনেক আগেই। দূর থেকে ভেসে আসছে বাসের হর্ন, রিকশার ঘন্টা টুংটাং শব্দ, আর মানুষের তাড়াহুড়োর ভিড়ে মিশে থাকা সকালবেলার কোলাহল। তরির চোখে তখনও ঘুমের ঘোর। সারা রাত সে ঠিক মতো ঘুমাতে পারেনি। বারবার চোখ বন্ধ করেও ঘুম নামেনি চোখে। বিছানায় এপাশ ওপাশ করতে করতে রাতটা যেন কেটে গেছে প্রায়। শেষ রাতে একটু চোখ লেগেছে। আজ সে বুঝলো জয় এখন তার অভ্যাস হয়ে গেছে। যার বাহুডোরে মাথা রেখে সে বুকের উপর গাল রেখে ঘুমিয়ে পড়ে। তার একটা স্বস্তি ছিল এতদিন। আজ সে আশ্রয়টুকু না পেয়ে তার পুরো রাতটা ভেসে গেছে অস্থিরতায়। জানালার ফাঁক দিয়ে হালকা রোদ এসে পড়েছে ঘরের ভিতরে। তরি বিরক্ত হয়ে চোখ মুখ কুঁচকে নিল। সূর্যের আলোটা যেন তার অস্থিরতাকে আরো বাড়িয়ে দিচ্ছে। খুব কষ্টে চোখ খুলে নিজের অবস্থাটা বোঝার চেষ্টা করলো। সে বিছানার একদম পাশে নিঃশব্দে গুটিসুটি করে শুয়ে আছে। চোখ ঘুরিয়ে তাকাতেই দেখে জানালার পর্দা ঠিক নেই। প্রতিদিন শোয়ার সময় জানালার পর্দাটা জয় ঠিক করে শুয়ে পড়ে। কালকে রাতে তৈরি দিতে মনে নেই, তাই তো এত রোদ ঢুকে পড়েছে রুমে। হালকা একটা নিঃশ্বাস ফেলে পাশে থেকে ফোনটা তুলে নিল। স্ক্রিনে আলো জ্বলে উঠতেই চোখে ভেসে উঠলো জয়ের এক গাদা হোয়াটসঅ্যাপ মেসেজ। গতকাল বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে দুজনের মধ্যে কথা হয়নি ফোনে, শুধু এসএমএস হয়েছে কথাগুলো। ফোনের স্ক্রিনে সময় দেখে তরি থমকে গেল। সকাল 8টা। রোদ এখন পুরোপুরি জেগে উঠেছে। শহর আরো ব্যস্ত হয়ে পড়েছে। আর জয়ের অনুপস্থিতির ভারে নিঃশব্দে কেঁপে ওঠা এক সকালে তরি দ্রুত উঠে ফ্রেশ হয়ে নিচে নামে। এসে দেখে তার শ্বশুর শাশুড়ি ব্রেকফাস্ট করছে। সাইফুল চৌধুরী তরিকে দেখে ব্রেকফাস্ট করতে বলল। তার পাশের চেয়ারে দেখে দিয়ে বলল, এখানে বসো। তরি চুপচাপ সেখানে বসে ব্রেকফাস্ট করলো। খেয়ে তরি সবকিছু গোছাতে শুরু করলো। নাজমা চৌধুরী তরির দিকে তাকিয়ে মনে মনে ভাবলেন, মেয়েটা সবসময় নিচু স্বরে সাথে কথা বলে, মাথা থেকে ওড়না সরে না, যা বলে তাই শুনে। বিয়ের 2 মাস প্রায় হয়ে গেল, চোখে এখনো খারাপ কিছু পড়ে নাই। এরকম ছেলের বউ সবাই চায়, কিন্তু কোথাও একটা কিন্তু। অবশ্যই আমি জয়ের কথা রাখবো, তার বউকে দেখে রাখবো। এই কিন্তুর কারণে তরিকে মেনে নিতে পারেনি নাজমা চৌধুরী। তরি উপরে না গিয়ে দুপুরে রান্না জোগাড় করতে থাকে। আর শ্বশুর শাশুড়ি মানা করেছে কলেজ প্রাইভেটে যাওয়ার দরকার নেই, জয় যেহেতু না করেছে। জয় রাত 9টা ফ্লাইট ধরে বাংলাদেশ থেকে ইতালির উদ্দেশ্যে রওনা দেয়। বাংলাদেশ থেকে ইতালিতে ফ্লাইটের গড় সময় প্রায় 9 থেকে 11 ঘন্টা। যেহেতু ঢাকা এবং ইতালির সময়ের মধ্যে পার্থক্য রয়েছে, তাই পৌঁছানোর সময়টি স্থানীয় সময়ের উপরে নির্ভর করবে। ইতালিতে পৌঁছানোর পর সেখানে স্থানীয় সময় অনুযায়ী সময় গণনা করা হবে। বাংলাদেশ সময় রাত 9টায় ফ্লাইট শুরু হলে ইতালির সময় অনুযায়ী প্রায় 9 থেকে 11 ঘন্টা পর পৌঁছাবে। অর্থাৎ স্থানীয় সময় অনুযায়ী সকাল 6টা থেকে 8টা পর্যন্ত হতে পারে। জয় 6টায় পৌঁছেছে। বিমানবন্দরে তার জন্য অফিসের গাড়ি এসে দাঁড়িয়ে থাকে। গাড়িতে চড়ে জয় সরাসরি হোটেলে যায়। সেখানে ফ্রেশ হয়ে কিছুটা বিশ্রাম নেয়। আলো ছড়াতে শুরু করলে জয় ধীরে ধীরে ঘুম থেকে জাগে। অফিসের কাজে যোগ দিতে প্রস্তুত হয় বেরিয়ে পড়তে। তরি সকাল থেকে উপরে আসে নাই। রান্নাবান্না শেষ করে এখন এসেছে 2টোর দিকে। রুমে ঢুকে ফোনে একটু শব্দ হলে তরি ফোনে নজর দিয়ে দেখে জয় এসএমএস করেছে, তুমি ঠিক আছো? এখন আমি মিটিংয়ে আছি, শুধু একবার বলো ঠিক আছো কিনা, খুব টেনশন হচ্ছে। মিস ইউ মাই বেল্লা। বাংলাদেশে দুপুর 2টা, তখন ইতালিতে সকাল 9টা। তরি এসএমএস দেখে মুচকি হাসি দিয়ে এসএমএসে লিখলো, আমি ঠিক আছি, এত টেনশন করা লাগবে না, আপনি আপনার কাজ করেন মন দিয়ে। নিচে ছিলাম তাই আপনার এসএমএস ফোনে এসেছে বুঝিনি। এখনো গোসল হয়নি, এখন করব, পরে কথা হবে, আল্লাহ হাফেজ। জয় একটা মুচকি হাসি দিয়ে এসএমএসটা দেখলো, তারপর ফোনটা রেখে দিতে ধরলে দেখলো তার দিকে সবাই হা করে তাকিয়ে আছে। সে বর্তমানে অফিসে আছে, ম্যানেজার কর্মীদের নিয়ে মিটিংয়ে। একটু পর এজেন্সিদের সাথে মিটিং ছাড়ে বড় পরিসরে। জয় আগে এদেরকে নিয়ে বসেছে, কোথায় সমস্যা হচ্ছে, কিভাবে সমাধান করা যাবে, এগুলো নিয়ে ভাবছে। জয় একটা মুচকি হাসি দিয়ে তাদের উদ্দেশ্যে বলল, এখন শান্তি লাগতেছে, চলেন কাজে মনোযোগ দেওয়া যাক। পাশ থেকে ম্যানেজার বলল, স্যার আপনি কিভাবে এত স্বাভাবিক আছেন? জানেন আমরা কত বড় বিপদে আছি, আমাদের জেল হতে পারে, পুলিশ অলরেডি আমাদের পিছনে লেগেছে। জয় স্বাভাবিক কণ্ঠে বলল, ম্যানেজার সাহেব আপনি এত টেনশন করবেন না, অল্প বয়সে মাথার চুল পেকে গেলে ভাবি আবার ফুরুত করে উড়ে যাবে। ম্যানেজার সাহেব লজ্জা পেয়ে বলল, স্যার আপনি কি যে বলেন, আর যা কথা বলার এখনই বলে নেন ফোনে, পরে এজেন্সির লোকেরা এলে তখন বারবার ফোন বের করে এরকম এসএমএস করতে পারবেন না। জয় চেয়ারে হেলান দিয়ে পায়ের উপর পা তুলে হাত দিয়ে মাথার চুলগুলো পিছনে দিল। সকাল থেকে সেই এক মুহূর্তের জন্য রেস্ট হয় নাই, শুধু দৌড়ে দৌড়ের উপরে আছে। চুলগুলো হাত দিয়ে নাড়তে নাড়তে স্বাভাবিক কণ্ঠে বলল, ম্যানেজার সাহেব বারবার ফোন বের করতে পারবো না, কিন্তু ওয়াশরুমে ঠিক যেতে পারবো। প্রায় 15 থেকে 20 জন অফিস রুমে জয়ের সামনে বসেছিল। তার
তারা সবাই জানে জয়ের মুখ কতটা ব্রেক ছাড়া। সবাই ঠোঁট চেপে ধরে হেসে উঠলো, কারো মুখ দিয়ে হাসির শব্দ বের হলো না। তারপর সবাই নিজেকে স্বাভাবিক করে জয়ও স্বাভাবিক হয়ে মিটিংয়ে যোগ দিল। তরি নিচে এসে দেখে শ্বশুর শাশুড়ি খেতে বসেছে। সাইফুল চৌধুরী তরিকে দেখে বলল, বৌমা তুমি এখানে বসো। নিজের পাশে চেয়ারটাতে বসতে বলল। তরি চুপচাপ বসে খাওয়া দাওয়া শেষ করে উপরে চলে যায়। রুমে গিয়ে জান্নাতের ফোনে ভিডিও কল দিল। একবারে ফোন রিসিভ করে বলল, জান তুমি কেমন আছো? তরি বালিশে হেলান দিয়ে বলল, আছি আলহামদুলিল্লাহ ভালো। তোর খবর কি? খুশি খুশি লাগছে? জান্নাত একটু লজ্জা পেয়ে বলল, জানিস সে আজকে আসবে। ও মা, এই জন্য এত লজ্জা? গালগুলো লাল হয়ে গেছে। থাক আর লজ্জা পাওয়া লাগবে না। জান আমি খুব টেনশনে আছি, তোকে বলে বোঝাতে পারবো না। তাই বেশি টেনশন করিস না, পরে আবার হার্ট অ্যাটাক করবি, ক্রাশকে আর দেখাতে পারবি না। বিশ্বাস করো জান, আমি কিভাবে তার সামনে যাব, খুব লজ্জা লাগছে বলে জান্নাত দুহাত দিয়ে মুখ ঢেকে ফেললো। তরি তা দেখে শব্দ করে হেসে বলল, এরকম লজ্জা নিয়ে ক্রাশের সামনে যাবি কি করে? আমার খুব থাকতে ইচ্ছা করছে তোর রিয়াকশনটা দেখার জন্য। চলে আয়, চাচ্চু চলে গেলে আর তোকে আসতে দিল না। বদলোক একটা, আসুক শুধু দেশে। আর জানিস আমাদের কোম্পানি নিয়ে মনে হয় এরা খুব বড় ঝামেলায় পড়েছে। আমাদের কিছু বলে না, আব্বু খুব সকালবেলা চলে যায়, রাত করে আসে। এরকম আগে কখনো হয় নাই। হ্যাঁ আমারও মনে হয় তখন বাবা মার কথা শুনে আমার এটা মনে হয়েছে, কিন্তু বুঝতে পারলাম না কিছু। আর তোর চাচু দেখে বোঝার উপায় নাই কি হয়েছে। আমাকে ওই বিষয়ে কিছুই বলে নাই। মনে হয় সে বিপদে আছে। জোর করে কিছু বলতেও পারি না, যদি রাগ হয়। সেটাই তো দোয়া করি যেন সমস্যার সমাধান হয়। চাচু আসলে তুই কিন্তু আসবি। হ্যাঁ যাব তোর ক্রাশকে দেখতে, যদি না চাই তাহলে এখানে নিয়ে আসিস। জান তুই আমার জন্য আসবি। আমার কিসের ক্রাশ, কিসের কি? আচ্ছা ঠিক আছে, ভালো থাক, পরে কথা হবে। আল্লাহ হাফেজ। সাবধানে থাক, কোনো সমস্যা হলে বলিস, আমি চলে আসবো। আল্লাহ হাফেজ। তরি ফোন কেটে দিয়ে দেখে জয়ের SMS এসেছে। তুমি কি খাওয়া দাওয়া করেছো? তরি ছোট করে উত্তর লিখলো, হ্যাঁ করেছি। আপনি কি করেছেন? জি হয়েছে। কি করো? কিছু না, শুয়ে আছি। জান্নাতের সঙ্গে এখনই কথা হলো। আপনি কি করেন? আমি ওয়াশরুমে। তরি অবাক হয়ে আবার SMS দিল, ছি আপনি ওয়াশরুমে বসে আমার সাথে কথা বলছেন? কে বললো আমি বসে আছি? অফিস কক্ষে এজেন্সির লোকেরা এসেছে, মিটিং চলছে, তাদের সামনে তো ফোন চাপতে পারবো না, ব্যাপারটা ভালো দেখায় না। তাই ওয়াশরুমে এসেছি তোমার খোঁজ নিতে। আমি দাঁড়িয়ে আছি। মাবুদ, খোঁজ নেওয়া হয়েছে, এবার আপনি যান, ওয়াশরুম থেকে বের হন। আচ্ছা ঠিক আছে, সাবধানে থেকো, বাই। তুই চিন্তা করে পারে না, এই লোকটার নাকি বিপদ। আল্লাহ মাবুদ ভালো জানে কি হবে। আর জায়গা নেই, তাই বলে ওয়াশরুমে কথা বলতে হবে? তুই মুখ দিয়ে বিড়বিড় করতে করতে কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ে। আমি তোমাকে ভিডিওটা দিতে চাইনি, কি করব? আমারও তো একটা মান সম্মান আছে, এর বিচার এখন তুমি করবে। তুই হোয়াটসঅ্যাপে এই মেসেজটা দেখে ভিডিওতে ক্লিক করে পুরো স্তব্ধ হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি কিন্তু অনেক ভালো আছি। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। আর আপনারা ভিডিও দেখতে দেখতে কিন্তু ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলে যাচ্ছেন। একটু কষ্ট হলেও করে নেবেন, তাহলে তো আমি বুঝতে পারবো আমার ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে। আর গল্পটা কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন, ঠিক আছে? দিন শেষে নিজের খেয়ালটা অবশ্যই রাখবেন, খাওয়া দাওয়া করতে ভুলবেন না। আর সবাইকে খুশি রাখতে রাখতে নিজেকে খুশি রাখাটা একদম ভুলে যাবেন না, কারণ সবাই যে যার মতো ব্যস্ত হয়ে যাবে, কিন্তু আপনার নিজের জন্য আপনি নিজেই থাকবেন। আর পৃথিবীতে কখনো কাউকে 100% হ্যাপি করা যায় না, তাই এই বৃথা চেষ্টাটা করা থেকে নিজেকে বিরত রাখুন। যতটুকু সময় পান নিজেকে সময় দিন, নিজেকে নিয়ে একটু ভাবুন, নিজেকে একটু ভালোবাসুন। ধন্যবাদ, কেমন? ভালো থাকবেন। আর আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না।